হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিওগ্রাফির জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের উত্তরতম স্থান বা বিন্দু কোনটি? আমাদের যে ভারত, আমাদের দেশ ভারতবর্ষ, যার উত্তরতম বিন্দু হচ্ছে অপশন এ কাশ্মীরের ইন্দিরা কল, যেটা আমাদের লাদাখে অবস্থিত। তোমরা ইন্ডিয়ার ম্যাপ যদি দেখো তাহলে দেখবে জম্মু কাশ্মীর আর লাদাখ, যেটা 2019 সালে ভাগ হয়েছে, 2019 পর্যন্ত এটা সব জম্মু কাশ্মীরের মধ্যেই ছিল। কিন্তু বর্তমানে ভারতের যে উত্তরতম স্থান, সেটা কিন্তু লাদাখে অবস্থিত। যদিও এটা কাশ্মীরের বলা হয়েছে, কাশ্মীরের ইন্ডিয়ার কল, কিন্তু এটা বর্তমানে লাদাখের অংশ। তো এটা ভারতের উত্তরতম স্থান বা নর্দার্ন পয়েন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান বা দক্ষিণতম বিন্দু কোনটা? দেখো, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, বেটা বা যেটাকে পিগমেলিয়ান পয়েন্ট বলা হয়। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে নিকোবর রয়েছে, তার একদম শেষ অংশ হচ্ছে ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত, যেটা ভারতের দক্ষিণতম বিন্দু বা একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট নামে পরিচিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর যাবে, এখন তোমরা অনলি 250 রুপিসে পেয়ে যাচ্ছ বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বই এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন। এই দুটো বই সামনে যে ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, জিডি, ডাব্লিউবিএসএসসি, পিএসসি এবং অন্যান্য যেসব কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে প্রত্যেকটি প্রশ্নকে সমাধান সহ ব্যাখ্যা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বই। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি অনলি 250 রুপিসে বইটা কালেক্ট করে নাও। ফ্রি হোম ডেলিভারি তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি এটা কালেক্ট করে নাও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের পূর্বতম স্থান বা পূর্বতম বিন্দু কোনটি? একদম পূর্ব দিকে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অবস্থিত কিবিথু, সেটা হচ্ছে ভারতের পূর্বতম স্থান বা পূর্বতম বিন্দু, যেখানে ভারতের সবচেয়ে প্রথম সূর্য উদয় হয়ে থাকে, প্রত্যেকেই আমরা জানি। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু কোনটা? একদম পশ্চিমে রয়েছে আমাদের গুজরাট। তো অপশন হবে গুজরাটের গোহার মোটর, যেটা ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু। ওকে, পরবর্তী প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যকে ছেদ করেছে? প্রত্যেকে জানি ভারতের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটা আমাদের 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রয়েছে, সেটা ভারতের কতগুলি রাজ্যকে কভার করেছে? 8টি রাজ্যকে। কোন কোন রাজ্য? একদম বাঁ দিক থেকে, একদম পশ্চিম দিক থেকে যদি দেখি, প্রথমে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই কর্কট ক্রান্তি রেখার কারণে ভারতের যে জলবায়ু, সেটা কিন্তু উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের অক্ষাংশগত অবস্থান কত? ভারত বা পৃথিবীর যে কোনো দেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত স্থান রয়েছে। সেরকম অক্ষাংশ, যেগুলো ভারতের যে নিরক্ষরেখা রয়েছে, তার যে সমান্তরাল যেসব রেখাগুলো রয়েছে, সেগুলোকে অক্ষরেখা বা ল্যাটিটিউড বলা হয়। তো ভারতের ল্যাটিটিউড বা অক্ষরেখা কত? 8 ডিগ্রি 4 মিনিট এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। খুবই গুরুত্বপূর্ণ, 8 ডিগ্রি 4 মিনিট একদম নিচে রয়েছে, যেটা দক্ষিণতম বিন্দু, আর 37.6 উত্তরতম। যেটা বলা আছে দেখো, দেশের মূল ভূখণ্ডের 8.4, যেটা উত্তর অক্ষাংশ, কন্যাকুমারিকা থেকে উত্তরে 37.6 উত্তর অক্ষাংশ ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত। কিন্তু ভারতের যে দক্ষিণ সীমা, সেটা কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট নয়, সেটা কিন্তু আন্দামান নিকোবরের যে শেষ সীমা 6 ডিগ্রি 45 পর্যন্ত, যেটা ইন্দিরা পয়েন্ট, যেটা আমি একটু আগেই বললাম। কিন্তু আমরা ভারতের যে মূল ভূখণ্ড, সেটা আমরা 8.4 থেকে আমরা কনসিডার করে থাকি। সে কারণে যখন অপশন থাকবে 8 ডিগ্রি 4 মিনিট থেকে অপশন থাকে, 6 ডিগ্রি 45 মিনিট কিন্তু অপশন থাকে না। ওকে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান কত? খুবই সহজ, যেটা মানে 68 ডিগ্রি 7 মিনিট এবং 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব রয়েছে। ভারতের পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে ভারতের পূর্বে
97.25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত, যার মধ্যে পশ্চিমে রয়েছে আমরা দেখলাম গুজরাটের গুহার মোটর, আর পূর্ব দিকে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু। একটু আগে আমরা আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট আয়তন কত? টোটাল যে ভারত রয়েছে, মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ, বিশাল ভূখণ্ড ভারতের রয়েছে। আমরা দেখলাম অপশন বি আমাদের কারেক্ট। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান সপ্তম। জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারতের স্থান কিন্তু প্রথম হয়ে গেছে, মানে প্রথম, হ্যাঁ বর্তমানে ভারতের স্থান প্রথম হয়ে গেছে। চীনকে টপকে ভারত কিন্তু বর্তমানে ভারতের প্রথম জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে গেছে, কিন্তু আয়তনের দিক থেকে ভারত কিন্তু বর্তমানে সপ্তম। নেপালের রাজধানী কি? ভারতের যে প্রতিবেশী রাজ্য নেপাল সবসময় ভারতের বাফার স্টেট হিসেবে কাজ করেছে। রিসেন্ট কিছুদিন আগে আমরা নেপালে দেখলাম জেনজি আন্দোলন। তো যাই হোক, সেই কারণে নেপাল কিন্তু ভারতের সবসময় একটা প্রোটেক্টরেট স্টেট হিসেবে কাজ করেছে, যার রাজধানী হচ্ছে কাঠমান্ডু। তো নেপালের রাজধানী কাঠমান্ডু, প্রধান নদী হচ্ছে কালীগন্ডক এবং উচ্চতম পর্বতশৃঙ্গ সবাই জানি মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান ভাষা কি? শ্রীলঙ্কা ভারতের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র, যেটা একসময় ভারতের অংশ ছিল। কক প্রণালী দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে মানে পৃথক রয়েছে। প্রধান ভাষা হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলি। রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা। প্রধান নদী মহাবলী গঙ্গা এবং প্রধান অর্থকরী ফসল হচ্ছে নারকেল। খুব গুরুত্বপূর্ণ, এই শ্রীলঙ্কার সাথে তামিলনাড়ুর ভীষণ যোগাযোগ রয়েছে, সে কারণে শ্রীলঙ্কারও কিন্তু তামিল ভাষা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু তামিল ভাষায় কথা বলে। তো সেই কারণে আমাদের কিন্তু একটা সময়ে শ্রীলঙ্কার সিভিল ওয়ার হয়েছিল এই তামিলদের সঙ্গে, যেটা আমরা জানি, যেই কারণে আমাদের রাজীব গান্ধী এদের শ্রীলঙ্কার যে দল ছিল তার হাতে মারা গেছিল। মায়ানমারের প্রধান নদীর নাম কি? মায়ানমার ভারতের আরেকটা প্রতিবেশী রাজ্য, যার প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী। প্রধান নদী ইরাবতী, প্রধান ভাষা বার্মি এবং রাজধানী হচ্ছে নেপাইদু। আগে বার্মা ছিল, তো মায়ানমার বা বার্মা। তো মায়ানমার কিন্তু ভারতের সাথে দীর্ঘদিন ভারতের বর্ডার, ভারতের যে রাজ্য হিসেবে চলেছে। ভারত এবং তার প্রতিবেশী দেশকে নিয়ে সার্ক কবে গঠিত হয়েছিল? সার্ক প্রত্যেকেই জানি সাউথ এশিয়ান, ফুল ফর্ম আমরা একটু পরেই দেখছি। সাউথ সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। মানে আমাদের যে দক্ষিণ সাউথ এশিয়া রয়েছে, এশিয়ার যে দক্ষিণে যেসব দেশগুলো রয়েছে, তারা একে অপরকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করার জন্য 1985 সালে সার্ক গঠন করেছিল, যার মেম্বার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই 8টি দেশ। যার হেডকোয়ার্টার আমরা জানি কাঠমান্ডু বা নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এটাই রয়েছে সার্কের প্রধান দপ্তর কি? নেপালের কাঠমান্ডু, এক্ষুনি আমরা যেটার কথা বললাম। পরবর্তী প্রশ্ন, মূল্যবান রত্ন পদ্মা রাগমণি কোথায় পাওয়া যায়? এটা আমাদের যে প্রতিবেশী রাজ্য মায়ানমারে পাওয়া যায় মূল্যবান রত্ন পদ্ম রাগমণি। পরবর্তী প্রশ্ন, তক্ষশিলা বর্তমানে কোন দেশে অবস্থিত? তক্ষশিলা ভারতের এক সময়ে প্রধান পড়াশুনো বা বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যেখান থেকে পড়াশোনা করেছিলেন। সেই তক্ষশিলা বর্তমানে কিন্তু পাকিস্তানের অংশ। তক্ষশিলা বা তক্ষশিলা কিন্তু বর্তমানে পাকিস্তানের অংশ। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? প্রত্যেকেই জানি মলদ্বীপ। রিসেন্ট কিছুদিন আগে মলদ্বীপ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিল, কিন্তু মলদ্বীপের টোটাল ইকোনমি ইন্ডিয়ান ট্যুরিজমের উপরেই কিন্তু নির্ভরশীল। তো যাই হোক, সেই দিক থেকে মলদ্বীপ কিন্তু ভারতের সাথে দীর্ঘদিন ভালো সম্পর্ক করেছিল, কিন্তু বর্তমানে চীনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সঙ্গে কিন্তু রিসেন্ট খুব খারাপ আচরণ মালদ্বীপ কিন্তু করছে। কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? অবশ্যই বাংলাদেশ, যেটা ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমারেখা আমাদের বাংলাদেশ করছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? প্রমাণ দ্রাঘিমা, যেটা 82°30', সেটা এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে প্রবাহিত। যেই কারণে আমাদের প্রমাণ যে দ্রাঘিমা রেখা রয়েছে, তার মাধ্যমে কিন্তু ভারতের যে লোকাল যে স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু এর ওপরেই করা হয়ে থাকে। কলকাতার দ্রাঘিমা কিন্তু 88°30', কিন্তু এলাহাবাদের উপর দিয়ে এটা কিন্তু সারা ভারতেই কিন্তু এই দ্রাঘিমা রেখাকেই মান্যতা দেওয়া হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। কারণ রাজস্থানের অনেকটা অংশ থর মরুভূমি রয়েছে। আগে কিন্তু উত্তরপ্রদেশ ছিল। কিন্তু উত্তরপ্রদেশ মানে ডিভিশন ডিভিশন বা বিভাজ্য হওয়ার কারণে এখন কিন্তু সবচেয়ে আয়তনের দিক থেকে দীর্ঘতম রাজ্য কিন্তু বা বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। কিন্তু জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে। পরবর্তী ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কিন্তু গোয়া। কিন্তু জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম কিন্তু সিকিম। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? আমি এক্ষুনি যেটা বললাম, সবচেয়ে বেশি লোক বসবাস করে উত্তরপ্রদেশে। ঠিক আছে? উত্তরপ্রদেশ সবচেয়ে আমাদের জনবহুল রাজ্যের মধ্যে অন্যতম। তাহলে সবচেয়ে জনবিরল রাজ্য আমি এক্ষুনি এটাই বললাম, সিকিম। সিকিমের সবচেয়ে কম জনবিরল রাজ্য রয়েছে। এখানে 1975 সালে সিকিম ভারতের অংশ হয়েছিল, যার মধ্যে ইন্দিরা গান্ধীর সময় এটা করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল সিকিমকে ভারতের সাথে যুক্ত করা, কারণ সিকিম সবসময় ভারতের প্রোটেক্টরেট স্টেট হিসেবে কাজ করেছে। কিন্তু এটাকে 1975 সালে ভারতের সংবিধান সংশোধন করে এটি ভারতের সাথে যুক্ত হয়। ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে? অবশ্যই বিহার। বিহারের যে জনঘনত্ব সবচেয়ে বেশি, দ্বিতীয় আমাদের পশ্চিমবঙ্গ। তো সেই কারণে পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। এবার আমাদের রিসেন্ট সেন্সাস 2026-এ হওয়ার কথা রয়েছে। তো সেটাতে দেখা যাবে হয়তো কোন রাজ্য আমাদের সবচেয়ে বেশি জনঘনত্ব হবে। সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হবে। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, কোন রাজ্যে সবচেয়ে কম লোক থাকে? অবশ্যই অরুণাচল প্রদেশ, একদম মানে বর্ডারে রয়েছে এবং সেখানে প্রাকৃতিক বন্ধুর পরিবেশের জন্য খুব কম লোক সেখানে বসবাস করে, সেই জন্য অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ কেরল, যেখানে মহিলাদের শিক্ষার হারও সর্বোচ্চ। পুরুষ এবং মহিলা উভয়ই সর্বোচ্চ শিক্ষার হার কিন্তু কেরল। সবচেয়ে শিক্ষিত রাজ্যের মধ্যে অন্যতম বলা হয় কেরল। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি লোক বসবাস করে? অবশ্যই আমাদের যে ক্যাপিটাল এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর, দিল্লি। নিউ দিল্লি সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। সবচেয়ে বেশি মানুষ এই কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে। সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল অ্যাকর্ডিং টু অ্যান্সার। কিন্তু যদি অপশন থাকতো লাদাখ কিন্তু আমরা অ্যান্সার করতাম। ওকে? পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? অবশ্যই লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অন্যতম। পরবর্তী, ভারতের বৃহত্তম জেলা কোনটা? ভারতের সবচেয়ে বড় জেলা বা বৃহত্তম জেলা কোনটা? এটা কিন্তু কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত। সবচেয়ে বৃহত্তম জেলা কচ্ছ, যেখান থেকে কিন্তু প্রচুর লবণ উৎপাদন করা হয়। এই কারণে কচ্ছ জেলাটাকে হোয়াইট ডেজার্ট বলা হয়, কারণ সেখানে প্রচুর লবণ উৎপাদন হওয়ার জন্য সেখানে সাদা মরুভূমি বলে বলা হয়ে থাকে। ওকে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।